আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলতি মাসে জাতীয় সংসদে ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। জোটের প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট করার আইন সংশোধন চায়। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশকে প্রাধান্য দিচ্ছে ঐকমত্য কমিশন। গণ অভ্যুত্থানের ভিত্তিতে প্রধান উপদেষ্টায় আদেশ জারি করতে পারবেন। আওয়ামী লীগকে নির্বাচনে আনতে দেশি বিদেশি কোনো চাপ নেই, মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে সব দলই রাজি। এবং রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। স্থিতিশীল মাছ, মুরগি ও মাংসের দাম। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। জোটের প্রার্থী হলেও ভোটে নিজ দলের প্রতীকে লড়তে হবে এমন বিধান করে নির্বাচন কমিশনের আরপিও সংশোধনের সাথে একমত নয় বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, এতে ছোট দলগুলো বঞ্চিত হবে। তিনি জানান, জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে, প্রয়োজন অনুযায়ী আসন ছাড়বে বিএনপি। অন্যদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশ গঠনে সব সম্প্রদায়কে মূলধারায় যুক্ত করাই বিএনপির লক্ষ্য। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় নির্বাচনকে সামনে রেখে আরপিও সংশোধনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, জোটভুক্ত দল নিজ প্রতীকের বাইরে অন্য প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না, এমন আইন বহুদলীয় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। এতে করে ছোট দল জোট গড়তে নিরুৎসাহিত হবে। দলগুলো নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না, এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো। আমাদের একটা সুষ্ঠু রাজনীতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন। এই কথা আমি আমাদের দলের পক্ষ থেকে জানিয়েছি। আমরা হয়তো আনুষ্ঠানিক চিঠিও দেব নির্বাচন কমিশনে এবং আইন উপদেষ্টার কাছে। আমরা একটা বহুদলীয় গণতন্ত্রের একটা সমৃদ্ধ জাতীয় সংসদ দেখতে চাই, যেখানে সকল মতের আদর্শের ব্যক্তিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ জাতির কল্যাণে তাদের অবদান রাখবেন। তিনি জানান, নির্বাচনী প্রস্তুতি গতিশীল করতে চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে। নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থী হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে। অধিক যোগ্য প্রার্থী আছে, তাদের সাথে কথাবার্তা বলেই একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে, বোঝাপড়ার মধ্য দিয়ে যাতে একক প্রার্থীর পক্ষে সবাই কাজ করে, সেইটা বোঝানোর জন্যে আমাদেরকে সাক্ষাৎকার নিতে হয়। এদিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন কলেজ প্রাঙ্গণে ক্ষুদ্র নৃগোষ্ঠী আয়োজিত ঢাকা ওয়ানগালা উদযাপন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে তিনি বলেন, বিএনপি রেইনবো নেশন গড়তে চায়, ক্ষমতায় আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যাগুলোকে গুরুত্বের সাথে দেখবে বিএনপি। আমাদের দায়িত্ব হচ্ছে যে সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, দল থেকে পদত্যাগের কোনো ইচ্ছে তার নেই। আবু সাইদ কনভেনশন সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ফ্যাসিবাদী মিডিয়া ও ফ্যাসিবাদী সাংবাদিকরা গতরাতে তাকে নিয়ে গুজব রটিয়েছে। আগামী নির্বাচনে জয়লাভ করে এনসিপি সরকার গঠন করবে বলেও আশাবাদ জানান নাসির উদ্দিন পাটোয়ারি। একই সঙ্গে জানান, সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকবেন তিনি। তবে আমাদের দলীয় সূত্রে নিশ্চিত করেছে, আপনারা ইতিমধ্যে এটা জেনেছেন যে আমি দলের সাথে আছি এবং দলের সাথে থাকবো ইনশাল্লাহ। আমরা সরকার গঠন পর্যন্ত আমি এনসিপির সাথে কাজ করব। এরকম কোন ঘটনা কি কোনো টানপোড়েন কি আপনাদের মাঝে আছে নাকি? আমাদের মাঝে এভাবে যে নিউজটা করা হয়েছিল, এটাকে আসিফ মাহমুদকেও জড়ানো হয়েছিল
আমি সম্মানিত যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলবো, সাংবাদিক ভাইয়ের, যে আসলে এই ধরনের কোনো কথা না এবং এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দিলে আসলে আমাদের নেতাকর্মী যারা রয়েছেন এবং দেশবাসী একটা বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। সেজন্য কোথাও যাচাই বাছাই করে আসলে নিউজ করা উচিত। জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সংবিধান আদেশ জারি করাকে প্রাধান্য দিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার জানিয়েছেন, রাষ্ট্রপতি নয়, গণ অভ্যুত্থানকে ভিত্তি করে প্রধান উপদেষ্টায় জারি করতে পারেন এই আদেশ। আর পরবর্তী সংসদ একই সাথে নির্দিষ্ট সময়ের জন্য সংবিধান সংস্কার পরিষদ হিসেবে বাস্তবায়ন করবে জুলাই সনদ। তবে আইনি ভিত্তির পাশাপাশি সনদ বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। বহুল আলোচিত জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে চলছে নানামুখী আলোচনা। সরকারকে বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে সুপারিশ করতে বিশেষজ্ঞদের সাথে কয়েক দফা বৈঠক করেছে ঐকমত্য কমিশন। প্রাথমিক খসড়া অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে একটি আদেশ জারি করতে পারে সরকার। জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার সংক্রান্ত আদেশ, এবং এই আদেশের মাধ্যমে, এই আদেশের ভিত্তিতে একটা গণভোট হবে। গণভোটে যদি বিজয়ী হয়, তাহলে এই সংস্কারগুলো সংবিধানের অন্তর্ভুক্ত করার জন্য করার বাধ্যবাধকতার সৃষ্টি হবে। সংবিধান আদেশ হতে পারে, রাষ্ট্রপতি দিতে পারে, কিংবা প্রধান উপদেষ্টা দিতে পারে। তবে রাষ্ট্রপতির অধ্যাদেশের বাইরে গিয়ে প্রধান উপদেষ্টা সাংবিধানিক আদেশ জারি করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন আছে কারো কারো। যদিও ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, গণ অভ্যুত্থানের ভিত্তিতে প্রধান উপদেষ্টার সাংবিধানিক আদেশ জারিতে কোনো বাধা নেই। প্রায় একই অভিমত রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমেদের। নির্বাহী অর্ডারের আলোকে তো গণভোট হবে, তো গণভোট হলে চূড়ান্ত পর্যায়ে এটা তো সংসদ অনুমোদন দিলেই তো এটা চূড়ান্ত হয়ে যাবে। আমি তো এই ক্ষেত্রে কোনো বাধা দেখি না। প্রধান উপদেষ্টা তো আমাদের যে জনগণের সম্মতির ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হয়েছে, গণ অভ্যুত্থানের সৃষ্টি এটা, তাই এটা জনগণের সম্মতির একটা সরকার। ঐকমত্য কমিশনের প্রাথমিক খসড়ায় সংবিধান আদেশের মাধ্যমে গণভোট ও আগামী সংসদ একই সাথে নির্দিষ্ট মেয়াদের জন্য গণপরিষদের আদলে সংবিধান সংস্কার পরিষদের ভূমিকা পালন করবে। কারা বাস্তবায়ন করবে সে ব্যাপারে যে বিষয়টা আলোচনায় আসছে, এটা হলো পরবর্তী নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা একদিকে সংসদ সদস্য হবে, আরেকদিকে সংবিধান সংস্কারের ব্যাপারে তারা দায়িত্বপ্রাপ্ত হবে। সংবিধান সংস্কার পরিষদ হিসাবে তারা দায়িত্ব পালন করবে। এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ কতদিন থাকে? কেউ বলছে 6 মাস, কেউ বলছে 9 মাস, এ নিয়ে এখনো চূড়ান্ত হয়নি। তবে সংবিধান সংস্কার পরিষদ সনদের প্রস্তাবগুলো অক্ষুণ্ণ রেখে অনুমোদন করবে নাকি প্রয়োজনীয় সংযোজন বিয়োজনও করতে পারবে তা নিয়ে আছে ভিন্ন মত। পার্লামেন্টে নিয়ে যাবেন, তো পার্লামেন্টে তো যারা 300 সদস্য আসবে তারা তো আর সবাই ঐকমত্য কমিশনে বসে নাই, আর তারা তো জনপ্রতিনিধি, তো তাদের একটা ওনারশিপ আপনি দেবেন না। তাদেরকে শুধু বলবেন যে সেল মেরে দাও, এটা কি হয় না? আলটিমেটলি রাজনীতিবিদরাই তো এটাকে বাস্তবায়ন করবে। সুতরাং তারা যদি এটাকে ওন না করে, তাহলে আপনি এটা বাস্তবায়ন করবেন কিভাবে, তাই না? সেই 90-এর কথা মনে করেন যে আস্তে আস্তে রাজনীতিবিদরাই কিন্তু সরে গেল। ওই যে 3 জোটের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু ক্রমাগতভাবে রাজনীতিবিদরাই সরে গেল। সুতরাং রাজনীতিবিদরা যদি সরে যায়, ওই জায়গাটা যদি সলিড না হয়, তাহলে এটাও ব্যর্থ হবে। ডক্টর বদিউল আলম মজুমদারের আশা এনসিপি সহ বাকি দলগুলো শিগগিরই জুলাই সনদে সই করবে। এছাড়া আগামী সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হবে নাকি আলাদা দিনে হবে তা সক্ষমতা বিবেচনায় সরকার ও নির্বাচন কমিশনে নির্ধারণ করবে বলে মনে করেন তিনি। গণভোট হোক আর জাতীয় নির্বাচন হোক কিংবা স্থানীয় নির্বাচন হোক, অনেক কিছুর আয়োজনের প্রয়োজনীয়তা রয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার ব্যাপারে দেশি বিদেশি চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মাগুরা নবভাঙ্গা পার্কে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন। প্রেস সচিব জানান, উপদেষ্টাদের উপস্থিতিতে এই জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল ইতোমধ্যে একমত হয়েছে। এ নিয়ে সরকার
সরকারের উপর কোনো চাপ নেই। দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ জানান প্রেস সচিব। ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারে সব দল একসাথে আছেন, একই কাতারে আছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং ইলেকশন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বেস্ট ইলেকশন হবে, পিসফুল, ফ্রি, ফেয়ার ইলেকশন, ক্রেডিবল ইলেকশন হবে। দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকট্রাল প্রসেসে ফিরিয়ে আনো, বরং সবাই বলছেন, অবাক হচ্ছেন যে এত বড় খুন করেছে তারা, এখনো পর্যন্ত এরা কোনো রিমোটস বা অনুতপ্ত হচ্ছে না। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের ব্যাপারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি একমত বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতকরণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তর সংস্কার করা এখন সময়ের দাবি। তিনি বলেন, দূরদর্শিতার অভাবে জনগণের আস্থা হারিয়েছে অন্তর্বর্তী সরকার। যেসব উপদেষ্টার কারণে সরকারের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে তাদের বাদ দিয়ে ছোট পরিসরে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আহ্বান জানান সাইফুল হক। এছাড়া 14 মাসে অন্তর্বর্তী সরকার গণ আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে সরকারকে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে দেয়া হবে না। আমরা একমত হয়েছে সকল রাজনৈতিক দলগুলো। আমরা ইতিমধ্যে জুলাই সনদে স্বাক্ষর করেছি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোটের মধ্য দিয়ে এই সনদের পক্ষে আমরা জনরায়টাও আমরা নিয়ে নিতে চাই। বিচার এবং সংস্কার এবং জুলাই সনদের যে প্রক্রিয়া আমরা অব্যাহত রেখেছি, গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করে সরকার যদি বেরিয়ে যেতে পারেন তাহলে সরকার মুক্তি পাবে। এর বাইরে এই সরকারের মুক্তি পাওয়ার কিন্তু অন্য কোনো পথ নাই। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানী বাজারে। 50 থেকে 60 টাকার মধ্যে মিলছে অধিকাংশ সবজি। তবে শীতের আগাম সবজির দাম কিছুটা চড়া। এদিকে দাম বেড়েছে কাঁচা মরিচের, কেজি প্রতি বেড়েছে 20 থেকে 40 টাকা। তবে স্থিতিশীল রয়েছে মাছ, মুরগি ও গরুর মাংসের দাম। সাপ্তাহিক বাজার দর নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। টানা কয়েক সপ্তাহ সবজির ঊর্ধ্বমুখী দামের পর কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। সরবরাহ বাড়ায় এবং শীতের আগাম সবজি উঠতে শুরু করায় দাম কমেছে সবজির। সরবরাহ এখন অনেক বাড়ছে। এখন বর্তমানে নতুন সিম উঠছে, কপি উঠছে। সিমের কেজি আপনার গত সপ্তাহে কেজিতে 20-50 টাকা করে কমছে। এখন বর্তমানে 100 টাকা 90 টাকা বেচতে আছি। ফুলকপি আছে 50-60 টাকা পিস। গত সপ্তাহে ছিলাম 80 টাকা, বিগত সপ্তাহে 40 টাকা বিক্রি করা যায়। পাতাকপি 40 টাকা পিস। সবজির দাম কম একটু হালকা, কিন্তু শাকের দাম অনেক বেশি। পালং শাক কিনছি 50 টাকা করে, লাল শাক 20 টাকা করে। এখন এই বৃষ্টির পরে এখন যে আকাশটা যেন পরিষ্কার হয়েছে, দাম একটু আজকে বাজারে দেখতেছি কম। তবে নতুন করে দাম বাড়ার তালিকায় রয়েছে কাঁচামরিচ। একদিনের ব্যবধানে বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত, যা স্থানীয় পর্যায়ে আরও বেশি। বিক্রেতারা বলছে সরবরাহ কম থাকায় বেড়েছে মরিচের ঝাল। দাম বাড়ে, কাঁচামাল একসময় কম হলে দাম বেশি, আবার একসময় বেশি এলে দাম কমে যায়। আমদামি দিয়ে হলে কথা। ছুটির দিনে স্থিতিশীল রয়েছে মুরগির দাম। সোনালী 270 টাকা ও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা দরে। সোনালী ব্রয়লার দাম আগের তুলনায় অনেক কম। সোনালী হলো 270-80, আর ব্রয়লার মুরগি হলো 170। আর বেচা কিনা মাছের সাথে তো মোটামুটি আছে। মাছের দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। রুই মাছ 300-320 টাকা, ছোটগুলো হচ্ছে আপনার 250-260। কাতল মাছ 300 টাকা, তেলাপিয়া 200-220, কই 200 টাকা, পাঙাশ 180, পাবদা 300-320 টাকা। অন্য অনেক মাছ দেখলাম, আরো অনেক মাছ কিনতে হবে, দেখলাম না। মোটামুটি আজকে যে বাজার দর, এটা মোটামুটি রিজনেবল প্রাইস আছে। ছুটির দিনে বিশেষ চাহিদা থাকে গরুর মাংসের, তাই মাংসের বাজারে বেশ ভিড়। প্রতি কেজি বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা দরে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। মিরপুর 2 নম্বর বাজার এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন ঢাকা 14 আসনের মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসভাপতি রবিউল আওয়াল। জুম্মার নামাজের পর মসজিদে মুসল্লিদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো ষড়যন্ত্র মানুষ সফল হতে দেবে না। দেশের শুভ দিন ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট চান রবিউল আওয়াল।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড়ি এলাকা থেকে অপহরণ ও মুক্তিপণ আদায় বা পাচারের উদ্দেশ্যে বন্দী ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এর মধ্যে ৪১ জন রোহিঙ্গা ও ৩ জন বাংলাদেশি। গতরাত ২:৩০ থেকে সকাল ৭টা পর্যন্ত পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। মালয়েশিয়ায় পাচার ও মুক্তিপণ আদায়ের জন্য নারী পুরুষদের জড়ো করার খবর পেয়ে এই অভিযান চালায় কোস্টগার্ড। উদ্ধার হওয়া ৪৪ জনকে টেকনাফে কোস্টগার্ডের কেরুনতলি স্টেশনে রাখা হয়েছে। হবিগঞ্জে চা বাগানগুলোতে যোগাযোগ ব্যবস্থা নাজুক দশা। বাগানের মাটির রাস্তাগুলো এতটাই খানাখন্দে ভরা যে প্রতিনিয়ত সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের। পার্কুল দারাগাঁও রাস্তাটি অবিলম্বে সংস্কার করে আশপাশের ১৫টি গ্রামের মানুষের ভোগান্তি কমানোর দাবি এলাকাবাসীর। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চুনারুঘাট উপজেলার পার্কুল চা বাগান থেকে দারাগাঁও চা বাগান সহ হবিগঞ্জের প্রায় সব চা বাগানে যাওয়ার পথ এমনই ভয়াবহ। খানাখন্দে ভরপুর এসব রাস্তা দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। একবার বৃষ্টি হলে রাস্তায় জমে থাকে পানি। অতিরিক্ত কাদায় চলাচল দুষ্কর হয়ে পড়ে। এর মধ্যেই চলাচল করে ট্রাক্টর সহ ভারী যানবাহন। বিরাট কষ্টের জায়গা, গাড়ি ঘোড়া মিলে না। আমরা যে কষ্ট হয়ে চলতেছি এলাকাত কোনো কেউ দেখে না। আমরা মেম্বার আছে, আমার কিচ্ছু তো হয় না। রাস্তা করতে হয় একটু খারাপ রাস্তা। গত কদিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে অনেক পয়সা করে লাগছে, কিন্তু ওই রাস্তার কারণে। রাস্তাটা এমন ভাবে হয়েছে যে এটা সীমার বাইরে। চেয়ারম্যান এবং এমপি সাহেব মানে প্রায় আয়রা আইলে করে কইব আমরা রাস্তাঘাট কইটা দিব, কিন্তু বুট নিয়ে আয়রা পরে দেখা যায় আমরা সাথে এরা করে বেইমানি। আগে গাড়ি আইতো, এখন আয় না, রাস্তাঘাট ভাঙ্গিয়া এমন অবস্থা হয়েছে আমরা চলাচলে অনেক কষ্ট হয়। এলজিইডি বলছে কামাইছড়া পার্কুল রাস্তাটি মেরামতের পরিকল্পনা রয়েছে। সামনের প্রকল্পে এই কাজ হাতে নেওয়া হবে। 70% রাস্তায় কাঁচা রয়েছে। এই কাঁচা রাস্তাসমূহ প্রয়োজনীয়তার নিরিখে স্থানীয় জনগণের চাহিদার প্রেক্ষিতে উন্নয়ন করার পদক্ষেপ গ্রহণ করা হবে। এসব রাস্তা সংস্কারে বেশ কয়েকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানায় চা বাগান সংশ্লিষ্টরা। বাগানের পর থেকে রাস্তাটার অবস্থা খুবই খারাপ, অত্যন্ত নাজুক অবস্থা, যার কারণে হচ্ছে আপনার এই পার্কুল চা বাগান, দেন হচ্ছে মণিপুর, তারপর হচ্ছে শ্রীবাড়ি এবং দারাগাঁও প্রায় 10 থেকে 15 হাজার মানুষের হচ্ছে এখানে অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হতে হয়। মানুষের ভোগান্তি কমাতে দ্রুত যথাযথ উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্লাস্টিকের বিকল্প ব্যবহার ও পরিবেশ বান্ধব পণ্যের প্রচারে বগুড়ায় অনুষ্ঠিত হল প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী। বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত প্রদর্শনীতে অংশ নেয় রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা 9টি স্টল। এসব স্টলে প্লাস্টিক পণ্যের বিকল্প নিয়ে হাজির হন উদ্যোক্তারা। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই এই আয়োজন, যেখানে স্থান পেয়েছে পাটের ব্যাগ, সুপারি পাতার তৈরি প্লেট, চামচ, মাটির তৈরি আসবাবপত্র সহ দারুণ সব পরিবেশ বান্ধব পণ্য। প্রদর্শনীর উদ্বোধন শেষে জেলা প্রশাসক জানালেন, প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ পেতে সহায়তা দেবেন তারা। হাউজিং গুলা যে আছে, অ্যাপার্টমেন্টগুলো আমরা যদি কিছু লিফলেট দেই, তারপর মাইকিং করেন, এই অফিসের অধীনে যে জেলা অফিসগুলো আছে সব অফিসকে আপনারা অ্যাক্টিভ করেন। প্রদর্শনীতে অংশ নেওয়া উদ্যোক্তারা জানান, এমন আয়োজনের মাধ্যমে তারা ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পাচ্ছেন। আমি নতুন উদ্যোক্তা, আমার একটা বড় বোন আছে, ওর সঙ্গে আমার যোগাযোগ হয়। ও বলছে যে তুমি বসে আছো, আমার হচ্ছে অবসর টাইমে কিছু একটা ইয়ে নেই। আমার কাছে খুব পছন্দ, আমি বাসায়ও নিজে নিজে অনেক কিছু বানাই। প্লাস্টিকের বিকল্প ব্যবহার জনপ্রিয়তা পেলে পরিবেশের ক্ষতি অনেকটাই কমে যাবে বলে জানালেন দর্শনার্থীরা। পলিথিন আসলে ইউজ করা উচিত না, পরিবেশের কোনো ক্ষতি করবে না। এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে দেশটা আরো উন্নত হবে। প্লাস্টিকের ব্যবহার কমাতে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনার কথা জানায় পরিবেশ অধিদপ্তর। বিভিন্ন ধরনের কার্যক্রম, সচেতনতামূলক প্রোগ্রাম, মোবাইল কোর্ট এবং অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে এটা চলমান থাকবে। প্লাস্টিকের ব্যবহার বন্ধ হলে দূষণ যেমন কমবে, তেমনি আগামী প্রজন্ম পাবে একটি সুরক্ষিত সবুজ ভবিষ্যৎ। এমনটাই আশা প্রদর্শনীতে অংশ নেওয়া প্রত্যেকের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
ফিলিস্তিনের পশ্চিম তীরের জুদেয়া ও সামারিয়াকে ইসরায়েলে অন্তর্ভুক্তি সংক্রান্ত বিলটির কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্যাপক সমালোচনা ও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর তিনি এই সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হয়েছেন। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনতকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর নেতৃত্বাধীন রাজনৈতিক দল লিকুদ পার্টির এমপি ওফির কাজ একথা জানান। 1967 সালে আরবি ইসরায়েল যুদ্ধের সময় ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে জুদেয়া ও সামারিয়া দখল করেছিল ইসরায়েল। তারপর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরের এই দুই ভূখণ্ড ইসরায়েলের দখলে আছে। জামালপুরে সংস্কৃতি পল্লী নির্মাণের সময় প্রাচীর তুলে একটি পরিবারের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা বিজন কুমার দেব ও তার পরিবার। 10 বছর ধরে মই দিয়ে দেয়াল পেরিয়ে চলাচল করছেন তারা। জামালপুর থেকে লুৎফর রহমানের পাঠানো রিপোর্ট আরো জানাচ্ছেন আশিকুর রহমান। জামালপুর শহরের প্রাণকেন্দ্র দয়াময়ী পাড়া, এখানেই বাস করেন বিজন কুমার দেব, যার জীবন এখন অবরুদ্ধ। 10 বছর আগে সংস্কৃতি পল্লী কালচারাল ভিলেজের নির্মাণ শুরু হয়। ওই সময় শত অনুরোধ করেও এলজিইডি ও ঠিকাদার প্রতিষ্ঠান তার চলাচলের রাস্তা রাখেনি। 10 বছর ধরে নিজের বাড়িতে মই বেয়ে দেয়াল টপকে যাতায়াত করেন বিজন কুমার দেব। সংস্কৃতি পল্লী 10 বছর ধরে আমাদের রাস্তাটা বন্ধ করে দিয়েছে এবং আমার এই চঙ্গ দিয়ে যাতায়াত করতে হয় প্রতিদিন। এইভাবে জীবনযাপন করছি এবং আমাকে যে কষ্ট দিচ্ছে এটা মানবাধিকার সংস্থার মানুষের কাছে আমি পৌরসভার কাছে জানাইছি, ডিসির কাছে জানাইছি, তারা এর কোনো প্রতিকার পর্যন্ত করেনি। দেয়াল নির্মাণের পর থেকেই বিজনের পরিবার বিচ্ছিন্ন জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। পানি বের হওয়ার পথ না থাকায় তাদের বাড়ি প্রায় জলাবদ্ধ থাকে। প্রতিবেশীরা জানান, পরিবারটির অন্যান্য সদস্যদের নিরাপত্তার কারণে ভাড়া বাড়িতে রাখতে হয়েছে, কিন্তু বিজন বাপদাদার ভিটে ছেড়ে যেতে রাজি নন। আমরা কোন যুগে বসবাস করতেছি যে একটা লোক সে কি বড় অপরাধ করছে যে এইভাবে থাকবো। ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে একটা অনুরোধ জানাচ্ছি যে তার এই দুরবস্থা থেকে আপনারা যেভাবে পারেন তাকে অবসান করেন। এটা দৃশ্য দেখলে যে কোনো বিবেকবান মানুষের বিবেককে নাড়া দিবে। আমরা মনে করি যে অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে স্থানীয় প্রশাসনের উদ্যোগে তার যাতায়াতের একটা রাস্তা বের করা দেওয়ার দাবি করছি। তবে অভিযোগ অস্বীকার করে এলজিইডি বলছে এ বিষয়ে কোনো আবেদন পাননি তারা। বিজন কুমারের কাছ থেকে আমরা কোনো আবেদন পাইনি। এর পরবর্তীতে যদি কোনো আবেদন পাই তাহলে আমরা সরজমিনে পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ নেব। বিজন কুমার দেবের পরিবারের নিরাপদ যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফকির লালন সাইজির জীবন দর্শন, মানবপ্রেম ও লালন গীতির মর্মবাণীকে তুলে ধরতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠিত হল সাধু সংঘ। লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এই সঙ্গীত আসরে দেশের নানা প্রান্ত থেকে বাউল সাধক ও ভক্তরা অংশ নেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতবদি ইউনিয়নের দোসরপাড়া গ্রামের পদ্মহেম ধামে বসেছিল বাউল সাধকদের মিলন মেলা ও সাধু সংঘ। দিনভর ছিল লালনের গান ও তার দর্শন নিয়ে আলোচনা। পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। প্রত্যেকটি বিষয়ের মধ্যে সৌন্দর্য আছে, সৌন্দর্যটা আবিষ্কার করার শক্তি নিজের মধ্যে থাকতে হবে। যদি না থাকে সেটা চর্চার মধ্য দিয়ে মানুষ পায়। আমাদের ইচ্ছা যে আমরা ওই চর্চাটা করে পেতে চাই, নাকি আমরা যে অন্ধত্ব নিয়ে আছি, আমরা যে ভাবনা নিয়ে আছি, সেই ভাবনা আমাদের সন্তুষ্ট রাখবে এবং সেটা নিয়ে আমরা জগৎ দেখবো, ওটা বন্ধ, ওটা ঠিক নয়। এই বিবেচনার চেয়ে আসলে নিজেকে শুদ্ধ করা সবচেয়ে বড় কাজ। সেই শুদ্ধতা আসে সুন্দরের চর্চা। দিনব্যাপী সাধু সঙ্গে লালন গীতি পরিবেশন করেন দেশের বরেণ্য বাউল শিল্পীরা। লালনের গানের বাণী কেবল সঙ্গীত নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলার প্রেরণা যোগায়। গানে গানে বাউল শিল্পীরা সেই কথাই বলেন।
ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে খেলার খবর। থাইল্যান্ডের বিপক্ষে ফিফা প্রীতি ফুটবল ম্যাচে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী দল। ম্যাচের প্রথম মিনিটেই ওয়ারিংয়ের গোলে বাংলাদেশ পিছিয়ে পড়ে। প্রথমার্ধে হজম করায় একটি গোলেই এগিয়ে থাকে স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সাউলাক ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৮৬ মিনিটে উপাচায়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। দীর্ঘ ১২ বছর পর বাংলাদেশ থাইল্যান্ড নারী ফুটবল দলের সঙ্গে মুখোমুখি হয়। এর আগে ২০১৩ সালে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশকে ৯-০ ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। সফরের দ্বিতীয় শেষ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। চলতি মাসে জাতীয় সংসদের ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। জোটের প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট করার আইন সংশোধন চায়। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশকে প্রাধান্য দিচ্ছে ঐকমত্য কমিশন। গণ অভ্যুত্থানের ভিত্তিতে প্রধান উপদেষ্টায় আদেশ জারি করতে পারেন। আওয়ামী লীগকে নির্বাচনে আনতে দেশি বিদেশি কোনো চাপ নেই। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে সব দলই রাজি। এবং রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। স্থিতিশীল মাছ, মুরগি ও মাংসের দাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।